আসসালামু আলাইকুম। ডিসিটিভি 50 থেকে সবাইকে জানাই স্বাগতম। আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস HRCBM বাংলাদেশ চ্যাপ্টার 2025 সালের জুন-জুলাই মাসে নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে বিশেষ সেমিনার ও আলোচনা সভা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, হল রুম 1, শাহবাগ, ঢাকা। অ্যাডভোকেট লাসিফ আখতার বলেন, 2025 সালের জুন-জুলাই মাসে সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের রক্তাক্ত 2 মাসে নারী ও শিশুর উপর যৌন সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের সন্ত্রাসীরা হামলার, ধর্মীয় নিপীড়ন, জোরপূর্বক ধর্মান্তরণ, ধর্ম অপমাননা, মিথ্যা অভিযোগ, গুম হামলা এবং নারী ও শিশু হত্যার ঘটনা ভয়াবহ বৃদ্ধি পেয়েছে। আরও তথ্য তুলে ধরেন, জুন মাসে ধর্ষণ 58টি, ধর্ষণ চেষ্টা 11টি, সংঘবদ্ধ ধর্ষণ 15টি, ধর্ষণের পর হত্যা 6টি এবং জুলাই মাসে ধর্ষণের চেষ্টা 30টি, ধর্ষণ 98টি, সংঘবদ্ধ 19টি, ধর্ষণের পর হত্যা 1টি, মোট যৌন সহিংসতা ঘটনা 154টি। এ সময় বক্তারা আরও তথ্য তুলে ধরেন। তার বক্তব্যের মাধ্যমে এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস HRCBM বাংলাদেশ চ্যাপ্টার জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্না। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বক্তব্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী এবং আইনজীবী সুমন কুমার রায় এবং বক্তব্যে যা বলেন। যেহেতু আপনার ফান্ড বেস এই সেই ক্ষেত্রে ফান্ডটা কোথা থেকে আসে? ফান্ডটা তো আমাদের একটা দেশ থেকে আসে এবং সেইখানে আপনি জানেন যে আজকে ইউএসএইডের ফান্ডই তো ট্রাম্প এসে বন্ধ করে দিল, যে তারা বিভিন্ন দেশে সরকার পরিবর্তন, বিভিন্ন জায়গায় তারা কাজ করে, সেই কারণে কিন্তু সেই জায়গাগুলো এখন দুর্বল হয়ে গেছে। সেই কারণে হয়তো এখন আমাদের ভয়েস নাই যে যেহেতু ফান্ড না থাকলে কি কাজ করবে। তবে এখানে যারা আছেন তারা কিন্তু ফান্ডের জন্য ওয়েট করে না, তারা কিন্তু কথা বলছেন, তারা ফান্ড বেসড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট না। এবং আমি মনে করি বাংলাদেশে ফান্ড বেসড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট না যারা, তারা অবশ্যই এগিয়ে আসুন, তারা কথা বলুন, কথা বলে আজকে যে মানবাধিকার সংকট এটা দূর করার জন্য চেষ্টা করুন। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এক কথায় যদি আমি বলি, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, নিশ্চয়ই আপনি জানেন যে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হচ্ছে। আজকে এই আমার কোমলমতি ছাত্ররা যারা আপনার 5ই আগস্টে সামনে নেতৃত্ব দিলেন এবং তারা বললেন যে একটা বৈষম্য বিরোধী দেশ গড়ে তুলবে এবং এদেশের সাধারণ মানুষ আশা পোষণ করেছিল, রাজনৈতিক দল তো ছিলই এবং পরিবর্তন হলো। পরিবর্তন হওয়ার পরে বৈষম্যমূলক বাংলাদেশ এটা কি আছে না নাই? আমি তো দেখি প্রত্যেকটা জায়গায় বৈষম্য বিরাজ করছে। আজকে সেই বৈষম্য যদি আপনি দূর না করেন তাহলে আমরা বলবো 5ই আগস্টের পরিবর্তনে আপনি পরিবর্তনটা কি উদ্দেশ্য করেছিলেন, উদ্দেশ্যটা সম্পর্কে আমার প্রশ্ন আছে। সেই প্রশ্ন কিন্তু চলে আসবে, কারণ আমি তো একজন সাধারণ নাগরিক, আমি তো দল ভিত্তিক রাজনীতি করি না, আমি তো দলীয় অন্ধ ব্যক্তিত্ব না। আমি কথা বললে আমার ওই দলের বিরুদ্ধে যাবে, ওই দল আমাকে পদ দিবে না, ওই দল আমাকে মন্ত্রিত্ব বানাবে, ওই বিষয় বিবেচনাতে আমি কথা বলবো না। কাজে আমার কথাটা ওই প্রশ্নই আজকে বলতে হচ্ছে এতদিন পরে, যে প্রথম আমরা দেখেছি যে আপনারা কি করেন, কিন্তু আজকে দেখছি সেই কোমলমতি ছাত্ররা আজকে ক্ষমতার জন্য এবং একটা অংশ তো একদম চাঁদাবাজিতে ঢুকে গেছে, বিভিন্ন বাড়িতে গিয়ে চাঁদা আনে, বিভিন্ন বাড়িতে গিয়ে নির্যাতন করে, পুলিশের হাতে ধরে দেয়। এই হলো দেশের পরিস্থিতি। এটা একটা সুস্থ দেশের পরিবেশ না। একজন আইনজীবী হিসেবে আমি বলবো, একজন নাগরিক হিসেবে বলবো, একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলবো, বাংলাদেশ যারা চালাচ্ছেন আপনারা রাইট ট্র্যাকে নাই, আপনারা রেল লাইন থেকে আউট হয়ে গেছেন। আমি আহ্বান জানাবো অনতি বিলম্বে নির্বাচন দিয়ে যারা ক্ষমতায় আসবে জনপ্রতিনিধি হিসেবে, তারা যেন তাড়াতাড়ি এই ট্রেন লাইনে তারা রাষ্ট্রটাকে উঠিয়ে দেয়, যাতে রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে। সেই ব্যবস্থা যদি না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে এটা আপনিও বিবেচনা করছেন, আমরাও বিবেচনা করছি। অতএব সবচেয়ে বড় কথা হলো, আমাদের সবচেয়ে বড় দাবি হলো বিচার বিভাগের যে বৈষম্যের কথা বলেছিলাম। দেখেন, বিচার বিভাগের জন্য সবচেয়ে প্রধান বিষয় ছিল যে লোয়ার জুডিশিয়ারিকে যদি স্বাধীন করতে হয় আপনাকে ওই যে সেক্রেটারিয়েট, সচিবালয় প্রধান বিচারপতির অধীনে আনতে হবে। তখন আর ওই বিচারপতিরা আইন উপদেষ্টা, আইনমন্ত্রীর টার্গেটে থাকবে না যে জামিন দিলে কি হয় না হয়। প্রধান বিচারপতির অধীনে যখন এই আপনার সচিবালয় চলে আসবে তখন বিচারকরা লোয়ার কোর্টে স্বাধীনভাবে বিচার করতে পারবে। আজকে ধরেন আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির যারা গ্রেপ্তার হতো, আমরা এখানে বলে দিতাম গ্রেপ্তার হলে রাতে 7 দিন রিমান্ড, 3 দিন রিমান্ড। এটা নাগরিকরা বলে দিত, রিক্সাওয়ালা বলে দিত কয়দিন রিমান্ড হবে। আজকে কি পরিবর্তন হয়েছে?
আজকে আপনি যখন 10 দিন রিমান্ড চান, 10 দিন রিমান্ড আপনারা কতদিন থেকে চলে আসছেন, এখন 10 দিন চাইলে 7 দিন দিচ্ছেন। একজন প্রধান বিচারপতিকে আপনি 7 দিন রিমান্ড দিয়ে দিলেন। তারপরে এর চেয়ে বিচার বিভাগের দুরবস্থার চেয়ে আর কি বলবেন আপনি? আজকে এই যে 7 দিন রিমান্ড দিলেন, এই 7 দিন রিমান্ডের মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যৎ প্রধান বিচারপতি যারা আছে তাদের মনেও কিন্তু আপনি একটা আশঙ্কা সৃষ্টি করে দিলেন। এর মাধ্যমে আপনি কি কাজ করলেন? এর মাধ্যমে বিচার বিভাগকে আপনি গলা টিপে ধরলেন, অর্থাৎ তোমরাও সাবধান হও, ভবিষ্যতে কিন্তু তোমাদেরও এইরকম হতে পারে। এই জিনিসগুলো যদি আপনারা বিবেচনা না করেন, এবং আইনজীবী হিসাবে এই বিচার বিভাগ কিন্তু আইনজীবী হিসাবে আমার সবচেয়ে সম্পর্কিত বিষয়। আমি ফ্যামিলিতে কয় ঘন্টা থাকি, তার চেয়ে বেশি সময় এখানে থাকি। অর্থাৎ এই বিচার বিভাগকে যদি আমরা রক্ষা করতে না পারি, এই বিচার বিভাগের যে বর্তমান দুরবস্থা এটা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের কিন্তু অবস্থা খুব ভয়াবহ হবে। এবং এখানে সবচেয়ে আইনজীবীরাও অনেক অংশে দায়ী। আইনজীবীরা রাজনৈতিক বিভক্তির কারণে আজকে অনেক কিছু করতে পারে না, অনেক কিছু বলে না। ধরেন এসকে সিনহা সাহেবকে যখন সরানো হলো প্রধান বিচারপতি একটা রায় দেওয়ার কারণে, সে রায়, আমি তো ছিলাম লয়ার, সেই রায় দেওয়ার কারণে, ষোড়শ সংশোধনী রায় দেওয়ার কারণে সরকার অখুশি হলো। এবং কত মেকানিজম করে দেখেন, রাষ্ট্রপতিকে ডেকে 5 জনকে আলাদা করলো, তারপরে অমুককে প্রধান বিচারপতি বানাবে, অমুককে বানাবে, সবকিছু কথা বলে সবাইকে বললো, সবাই বললো আমরা বসবো না। এবং আলটিমেটলি তাকে অসুস্থ বলে দেশ থেকে তারা চলে যেতে হলো। একজন প্রধান বিচারপতি কাছে চলে হলো। আপনারা হলেন আইনজীবী, আপনাদের দায়িত্ব ছিল আপনাদেরকে এগিয়ে যাওয়া, কিন্তু আপনারা যেতে পারেন না। কেন যেতে পারেন না? কারণ যারা সরকারে ছিলেন তারা মনে করছে যে সরকারের বিরুদ্ধে বললে তাদের যে পদ পদবি, তাদের যে মন্ত্রিত্ব হওয়ার ভবিষ্যতে বাসনা, তাদের যে বারের প্রেসিডেন্ট হওয়ার বাসনা, তাদের যে অ্যাটর্নি জেনারেল হওয়ার বাসনা, সেই বাসনা পূর্ণ হবে না। এবং আপনি নিজের পায়ে নিজের কুড়াল মারলেন। এসকে সিনহা চলে যাওয়ার পরে বিচার বিভাগের অবস্থা কি হয়েছে, এবং তার পুনরাবৃত্তি আপনি করছেন এখন কিভাবে? আপনি এখানে আপনারা আইনজীবীরা দেখলাম, দেখেন বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা বলেছি না, আমি ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্র তখনই দেখেছি পান্না ভাই, সুব্রত চৌধুরীরা আন্দোলন করছেন, সমন্বয় পরিষদের আন্দোলন। সেখানে তাদের কথা ছিল বিচারক নিয়োগের আইন করা। তো দেখেন একটা আইন করা হলো, আইনের মধ্যে একটু ত্রুটি আছে।